আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, মাঝগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি মোসাম্মদ লাকি খাতুন, সহকারী শিক্ষক কম্পিউটার। আজকে আমি যে ক্লাস তোমাদের দেখাবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রথম অধ্যায়টা আছে সেখান থেকে আমি কয়েকটা পার্ট তোমাদের দেখাবো। যদিও আগে এই বিষয়ে তোমাদের সামনে আমি আলোচনা করেছি, তো এখন যেহেতু অনলাইন ক্লাস, আজকে আমরা প্রথম ক্লাস শুরু করছি, এজন্য আমি প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। আমি প্রথম অধ্যায় থেকে আছে তোমাদের দুইটা বিষয়ের উপর ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখো। আচ্ছা, এখন শুরু করছি। আজকে আমাদের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ। আমরা তো সবাই জানি, এক কথায় সবাই বলে যে বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এই যুগে তথ্য প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না। এই সময় আমাদের জানতে হবে যে তথ্য প্রযুক্তিটা কি, যেহেতু এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আচ্ছা, আজকে আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যার ইংরেজি শব্দটা হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এর আগে তোমাদের দেখাই যে আমি ক্লাসে দেখানো হয়েছিল তোমাদের। আচ্ছা দেখো, তথ্যের ইংরেজি শব্দ হচ্ছে ইনফরমেশন, যোগাযোগের ইংরেজি শব্দ হচ্ছে কমিউনিকেশন, এন্ড প্রযুক্তির ইংরেজি শব্দটা হচ্ছে টেকনোলজি, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইসিটি। আমরা আমাদের প্রত্যেকদিনের জীবনে কোনো না কোনো ভাবে প্রযুক্তিকে ব্যবহার করছি, যেটা তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনের দিকে একটু খেয়াল করবে। তোমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি পর্যন্ত তোমাদের ব্যক্তিগত জীবনে তোমরা কি কি প্রযুক্তিকে ব্যবহার করছো। আচ্ছা, আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে বিশ্লেষণ করে যে বিষয়টা আমরা পাবো, ফার্স্টে আসছে হচ্ছে তথ্য। আমাদের চারিদিকে অসংখ্য ঘটনা, সংখ্যা, বিষয়, চিহ্ন, অনেক কিছু আছে যেগুলা এলোমেলো ভাবে থাকে। এগুলোকে সাধারণত বলা হয় হচ্ছে উপাত্ত, যার ইংরেজি শব্দ ডেটা। তোমরা পঞ্চম শ্রেণীতে এই বিষয়ে সাধারণ কিছু ধারণা পেয়েছো। এবার ষষ্ঠ শ্রেণীতে আমরা আরেকটু ভালো করে বিস্তারিত একটু জানবো। এটা এই তথ্যের মূল একক হচ্ছে উপাত্ত। যেমন ধরো, যদি বলা হয় শ্রাবণী একশো এক গণিত, এই বিষয়গুলোর দিকে তোমরা একটু ফলো করো। এই বিষয়গুলো একটু দেখো। এখানে আমাদের নাম আছে, সংখ্যা আছে, বিষয়ের নাম আছে। এই জিনিসগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি সুস্পষ্ট কোনো ধারণা পাচ্ছো? এই জিনিসগুলো দেখে আসলে সুস্পষ্ট কোনো ধারণা প্রাথমিকভাবে পাওয়া যায় না, কিন্তু যখন এই জিনিসগুলোকে আমরা সাজায় লিখবো, যখন আমরা যদি সাজিয়ে লিখবো, তখন শ্রাবণী সম্পর্কে তার যে তথ্যগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেমন শ্রাবণী রোল নাম্বার 1, গণিতে 100 নম্বর পেয়েছে, এটাই হচ্ছে তথ্য। আর যেটা পরবর্তী ভাগ আমাদের যোগাযোগ, একজনের সাথে আরেকজনের যে তথ্য বিনিময়ের যে মাধ্যমটা, সেটাই হচ্ছে যোগাযোগ। আর এই যোগাযোগের জন্য আমরা যে অপশনগুলো ব্যবহার করি, মাধ্যমগুলো ব্যবহার করি, সেটাই হচ্ছে প্রযুক্তি। বর্তমানে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি তথ্য আদান প্রদান, দেওয়া নেওয়া বা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে। যেমন তোমাদের মূল বইয়ে দেখো, মূল বইয়ের পাঠ 1 যেটা আছে, সেখানে আমাদের তথ্য প্রযুক্তির ধারণা বিস্তারিত কয়েকটা ঘটনার মাধ্যমে দেখানো আছে। তোমরা একটু খেয়াল করবে, এখানে আমাদের কয়েকটা ঘটনা দেওয়া আছে, যেখানে
ঘটনা একে দেওয়া আছে হচ্ছে মাসুমের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তার বাবা কিভাবে সমুদ্রে গিয়ে আবহাওয়ার খবর পেত। এখানে দেওয়া আছে একটা প্রযুক্তি যেটা হচ্ছে রেডিও। মাসুমের বাবা যখন সমুদ্রে মাছ ধরতে যেত তখন সেখান থেকে সে আবহাওয়ার খবরটা কিভাবে নিত, রেডিওর মাধ্যমে, যেটা আমাদের অনেক পুরাতন একটা প্রযুক্তি। এখনো অনেকেই এটাকে আর চোখে দেখতে পায় না, বা হচ্ছে যে এখনকার যুগে যে বাচ্চারা তারা হয়তো অনেকে দেখতে পায় না, কিন্তু রেডিওটা আমাদের প্রাথমিক একটা প্রযুক্তি, মানে প্রথম দিককার। আচ্ছা, তারপরে যেটা ঘটনা 2, সেখানে আরেকটা প্রযুক্তির কথা বলা হয়েছে যেটা হচ্ছে টেলিভিশন। এখানে বলা হচ্ছে কৃষক ইউনুস যে স্ট্রবেরি চাষ করে প্রচুর লাভবান হয়েছিল এবং এই স্ট্রবেরি চাষ সম্পর্কে সে প্রথম জানতে পেরেছিল বাংলাদেশ টেলিভিশনের কৃষি দিবানিশি অনুষ্ঠান থেকে। তাহলে দেখো এখানে টেলিভিশন আমাদের একটা প্রযুক্তি হিসেবে আসছে। এরপরে যেটা ঘটনা 3 তোমরা একটু খেয়াল করো, ঘটনা 3 যেটা দেওয়া আছে যে আমরা পরীক্ষার ফলাফলগুলো কিভাবে পেয়ে থাকি। এখন বর্তমানে আমরা পরীক্ষার ফলাফলগুলো মোবাইলে SMS, তারপর ইন্টারনেট, মোবাইল কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে খুব দ্রুত পরীক্ষার ফলাফলগুলো পেয়ে থাকি। তারপর আরেকটা যেটা হচ্ছে পরবর্তী বিষয়, ঘটনা 4 দেখো তোমাদের দেখানো আছে যে আমাদের যে কোনো বিষয় সম্পর্কে জানতে হলে ইন্টারনেট ব্যবহার করলে, মোবাইল টেলিফোনে, মোবাইল কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো বিষয়ের তথ্য খুঁজে নিতে পারি। পরবর্তী যেটা ধাপ আছে সেটা হচ্ছে বর্তমানে আমরা সরাসরি ক্রিকেট খেলা দেখার জন্য আর মাঠে যেতে হয় না। ইচ্ছে করলে আমরা কি করতে পারি, মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে বড় পর্দায় ক্রিকেট খেলাগুলো বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখব প্রযুক্তিটা কি। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা যন্ত্রপাতি আর কলা কৌশল যা মানুষের জীবনকে, যা ব্যবহার করে মানুষের জীবনটা সহজ হচ্ছে, এটাই হচ্ছে প্রযুক্তি। যেমন আজকে আমরা তোমাদের যে অনলাইনে ক্লাসটা নিচ্ছি, দেখো তোমরা বাসায় বসে থেকে আমাদের ক্লাসটা দেখতে পাচ্ছ। এখানে আমরা একটা প্রযুক্তি ব্যবহার করছি, মোবাইল ফোন বা ডিজিটাল ক্যামেরা, মানে যেটি ব্যবহার করে, এগুলো হচ্ছে প্রযুক্তি। এরপরে আমরা দেখব হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি। সুতরাং সংক্ষেপে বলা যাচ্ছে যে তথ্য দেওয়া, নেওয়া, বাঁচিয়ে রাখা এবং সেটাকে সংরক্ষণ করার যে প্রযুক্তি, সেটাই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কি শিক্ষার্থীরা বুঝতে পারছো? এবার আমরা দেখব যে আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু ব্যবহার। তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো, আমি সংক্ষিপ্ত পরিসরে তোমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, যেটা আগে তোমাদের বলা হয়েছে যে তোমরা একটু চিন্তা করলেই দেখতে পাবে তোমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে বিছানায় শুতে যাওয়া পর্যন্ত আমরা কিভাবে কোন কোন ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করছি। আজকে আমরা সেটাই দেখব। প্রথমে আমরা দেখব যে প্রযুক্তির ব্যবহারে আমরা কোন কোন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করছি। ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দেখো, একটু খেয়াল করো, আমরা প্রতিদিনের মোবাইল ফোনে কথা বলছি, একজনের সাথে আরেকজনের যোগাযোগের ক্ষেত্রে আমরা কি করছি, মোবাইল মুহূর্তের মধ্যে তার সাথে আমরা যোগাযোগ করতে পারছি, খবরাখবর নিতে পারছি। আবার বর্তমানে ফেসবুকের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে আমরা আমাদের যোগাযোগটা রক্ষা করতে পারছি। SMS এর মাধ্যমে আমরা যে কোনো তথ্য এক জায়গা থেকে আরেক জায়গাতে খুব দ্রুত পাঠিয়ে দিতে পারছি।
আমরা ঘরে বসে থেকে টেলিভিশনে সিনেমা দেখতে পাচ্ছি, গান দেখতে পাচ্ছি, কম্পিউটার ব্যবহার করে সেখানে আমরা সিনেমা গান সবই দেখতে পাচ্ছি, আপলোড করতে পারছি, ডাউনলোড করতে পারছি ঘরে বসে থেকে। আবার যেটা গেম খেলা যাচ্ছে ঘরে বসে থেকে, আবার মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে আমরা বড় পর্দায় খেলা দেখতে পাচ্ছি, যেটা মাঠে দেখে খেলার আনন্দটা আমরা ওই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখে আমাদের হচ্ছে যে তৃপ্তিটা নিয়ে আসছি। তারপরে বই পড়া, আমরা ঘরে বসে থেকেই ইবুক রিডারের ব্যবহার করে আমরা বই পড়তে পারছি। এরপরটা দেখো 3 নাম্বার, শিক্ষা ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের কথা বলে তো শেষ করার মতো না, যেহেতু তোমরাও বুঝতে পারছো এখন যে প্রতিটা ক্ষেত্রে কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি ইবুকের মাধ্যমে, বই পড়ে সরাসরি ইবুকের মাধ্যমে যে কোনো বইয়ের সফট কপি বর্তমানে পাওয়া যাচ্ছে। সরকার প্রতি বছর আমাদেরকে নতুন বই, আমাদের ছাত্রছাত্রীদের প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন বই দিচ্ছে বছরের শুরুতে। এত পরিমাণ বইগুলো ছাপানোর জন্য প্রযুক্তি ব্যবহার ছাড়া অসম্ভব। সুন্দর তাদের বইয়ের মধ্যে নতুন নতুন শুধু ছবি, বিষয় সংগত ছবি, তারপরে রং, সবকিছুই আছে। একমাত্র প্রযুক্তি ব্যবহারের ফলে এই এত সংখ্যক বিপুল পরিমাণ সুন্দর বইগুলা প্রতি বছরের শুরুতেই বাচ্চাদের হাতে তুলে দেওয়া সম্ভব হচ্ছে। এছাড়াও একটা ইবুকে, যেটা ঘরে বসে থেকে আমরা সফটওয়্যার ব্যবহার করে ইবুকে বই পড়তে পারবো, সেখানে কয়েক হাজার বই, একটা ইবুকে কয়েক হাজার পর্যন্ত বই রাখা সম্ভব হয়। তারপরে 4 নাম্বারটা দেখো, চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্তমানে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন ভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা জড়িয়ে আছে যে কোনোটাকে বাদ দিয়ে আমরা কথা বলতে পারবো না। দেখো এখন বর্তমানে বিভিন্ন রোগ নির্ণয়, আগে যেমন চিকিৎসকেরা রোগী দেখলে আগে রোগীর বিভিন্ন উপসর্গ তাদের মুখে শুনতো, তারপরে রোগ নির্ণয় করতো, কিন্তু এখন বর্তমানে রোগীর মুখে শোনার পর তারা কি করছে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করছে এবং সেই রোগের যে তথ্যগুলো সেগুলো সংরক্ষণ করছে, সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারছে, যেন পরবর্তীতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার সেগুলোকে ব্যবহার করা যায়। এছাড়াও বর্তমানে টেলিমেডিসিনের মাধ্যমে দূরে থেকে টেলিফোন ব্যবহার করে অভিজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে বিজ্ঞান ও গবেষণায় প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। পাটের জিনোম আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা, যারা এই জিনোম আবিষ্কারের ক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন। এছাড়াও বিজ্ঞানের বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সংগ্রহ থেকে শুরু করে সেটাকে বিশ্লেষণ, সঠিক সিদ্ধান্তে আসা সবকিছুর ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো কৃষি ক্ষেত্রে কৃষির যে বর্তমানে সফলতা, এর পিছনে তথ্য প্রযুক্তির বিশেষ ভূমিকা রয়েছে। কৃষকেরা কৃষি সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তার সমাধান মোবাইল ফোন ব্যবহার করে এবং টেলিভিশনে অনেক অনুষ্ঠান সম্প্রচার করা হয় এবং ইন্টারনেটেও অনেক সময় তারা বিভিন্ন সাইট থেকে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান তারা নিতে পারছে এবং সঠিকভাবে তাদের চাষাবাদের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে তারা জানতে পারছে এবং মাঠ পর্যায়ে কাজ করতে পারছে, ফলে কৃষিতে সফলতাও এসেছে। পরিবেশ ও আবহাওয়া একটু খেয়াল করো, ঘূর্ণিঝড় বর্তমানে একটা
যার কবল থেকে বাংলাদেশও রক্ষা পাচ্ছে না। এই ঘূর্ণিঝড়ে আগে অনেক মানুষ মারা যেত, যেমন 1970 সালে প্রায় 5 লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল। তবে এখন কিন্তু আর ওই পর্যায়ে আসে না, কারণ এখন আগে থেকে আমরা প্রযুক্তি ব্যবহার করে ঘূর্ণিঝড়ে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের যে সতর্কতাগুলো সেগুলো আমরা পাচ্ছি, সংকেতগুলো আমরা পাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা সচেতনতা বা সতর্ক হচ্ছি এবং ব্যবস্থা নিতে পারছি। এই জন্য আর আগের মতো সেই পরিবেশ বা পরিস্থিতি হয় না, আগের মতো সে লোক মারা যায় না বা ক্ষতির সম্মুখীন অনেকটা কমে এসেছে এবং মানুষ নিজেদেরকে সংসম্পন্ন করতে পারছে। পরবর্তী যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রচার ও গণমাধ্যম। এখানে রেডিও, টেলিভিশন, মোবাইল, কম্পিউটার, এগুলোকে আমরা সংবাদপত্র, অনলাইন সংবাদপত্র, এই সবগুলোকে আমরা প্রচার ও গণমাধ্যম বলে থাকি। এখন আর সংবাদপত্র হাতে হাতে নেওয়ার জন্য অপেক্ষা করতে হয় না, বা বিশ্বের যে কোনো প্রান্তের খবর জানার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমরা সেটা যে কোনো প্রচার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে হোক, ইন্টারনেট ব্যবহার করে হোক, যে কোনো মাধ্যমে আমরা খুব দ্রুত সংবাদগুলো পেয়ে থাকি। প্রকাশনা দেখো, প্রকাশনার ক্ষেত্রে আইসিটি ব্যবহারটা দেখো, যেটা এর আগেও তোমাদের বলা হয়েছে যে বর্তমান সরকার বছরের শুরুতে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিপুল সংখ্যক বই, নতুন মোড়কে এবং ভিতরে তাদের বইয়ের ভিতরে তাদের বিষয় সংশ্লিষ্ট ছবি, বিভিন্ন ছবি, কালারাইজ বিভিন্ন ছবি, বিভিন্ন বিষয় সহ সুন্দর সুন্দর বই তাদের হাতে তুলে দিচ্ছে। আর এত বিপুল সংখ্যক বই এত অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে এত সুন্দরভাবে তুলে দেওয়ার পেছনে যেটা প্রযুক্তি যেটার মূল কাজ করছে সেটাই হচ্ছে কিন্তু প্রযুক্তির ফলে কিন্তু এই সফলতাটা অর্জন করা সম্ভব হয়েছে। আর এছাড়াও যেটা হচ্ছে যে আমাদের এই যে বইগুলো ছাপানো হয়, সেই বইগুলো কিন্তু আমাদের যে একটা ওয়েবসাইট আছে, সরকারি একটা ওয়েবসাইট আছে বই পাঠ্যপুস্তকের, এটা হচ্ছে www.nctv.gov.bd। এই ওয়েবসাইটে গেলে আমাদের এই যে পাঠ্যপুস্তকগুলো, সরকারি যে পাঠ্যপুস্তকগুলো, সেগুলো কিন্তু আমরা সব ওখানে পাবো। তোমরা যদি প্রয়োজন মনে করো অ্যাড্রেসে লিখে দিতে পারো। এই অ্যাড্রেসে যদি কারো মনে করো যে বই হারিয়ে গেল, কারণ এই বই তো আমরা বাজারে কিনতে পাই না, যদি বইটা হারিয়ে গেল বা ছিঁড়ে গেল বা তোমার বই সংগ্রহ করতে পারছো না, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই যে এনসিটিভির যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে তোমার ক্লাস সিলেক্ট করে তুমি তোমার বইটা ডাউনলোড করে কপি করে বাঁধাই করে তুমি আবার নতুন একটা বইয়ে তৈরি করে নিতে পারছো। আর দেখো এটাও সম্ভব হয়েছে শুধুমাত্র প্রযুক্তির কারণে, প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তাহলে অ্যাড্রেসটা তোমরা লিখে নাও, তোমাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। এনসিটিভির যে ওয়েবসাইটে যেখানে গেলে আমরা আমাদের পাঠ্যপুস্তকগুলো পাবো, এটা হচ্ছে এটাই হচ্ছে এনসিটিভির ওয়েবসাইট www.nctv.gov.bd। তাহলে আমরা কি দেখলাম, আমাদের বর্তমান যে ডিজিটাল যুগ, এখানে এসে প্রযুক্তি আমাদের জীবনের সাথে, তথ্য প্রযুক্তি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটাকে ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আর এ কারণে বলা হচ্ছে যে ভার্চুয়াল জগৎ, যেটা বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, বর্তমান বিশ্বকে বলা হচ্ছে কি একটা গ্লোবাল ভিলেজ, অর্থাৎ একটা গ্রামে যেরকম খুব সহজে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি, ঠিক তেমনি বর্তমানে পৃথিবীর এক প্রান্ত থেকে আমরা আরেক প্রান্তে এই প্রযুক্তির ব্যবহারের কারণে আমরা একে অপরের সাথে খুব দ্রুত যোগাযোগ রক্ষা করতে পারি। এই জন্যই বলা হয় যে ভার্চুয়ালি আমরা আসলে কি সবাই একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি, যার অর্থ হচ্ছে আমরা একটা বৈশ্বিক গ্রামে বসবাস করছি। বর্তমান পৃথিবীটা একটা বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে আজকে এই পর্যন্তই দেখাবো।
এর উপর ভিত্তি করে তোমাদের আমি ছোট্ট একটা বাড়ির কাজ দিব। তোমরা সবাই বইটা ভালো করে পড়বে, আমার কাজটা দেখবে, বইটা ভালোভাবে পড়বে এবং আমি যে কাজটা দিব এই কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করবে। খাতা লিপিবদ্ধ করবে, তারপরে যখন আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে, স্কুল খুলবে, তখন এই কাজগুলো আমরা মূল্যায়ন করব। ঠিক আছে? তো আজকে বাড়ির কাজটা তোমরা লিখে নাও। তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো, কাজটা খাতায় তুলে নাও। একটু খেয়াল করে দেখো, তোমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখো। এই কাজটা তোমরা বাসায় তোমাদের খাতাতে করবে। ঠিক আছে বন্ধুরা, ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের নিজেদের যত্ন নিবে, সুস্থ থাকবে, আশা করি ভালো থাকবে, আমার পরবর্তী ক্লাসগুলো দেখবে। সবাই পড়াশোনা করবে, বাসায় নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাইরে গেলে মাস্ক পরিধান করবে। সবাই ভালো থাকো এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাস দেখার অনুরোধ জানাচ্ছি। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।